নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আমাদের বাড়ির গণেশ পুজোর প্রস্তুতির গল্পটি শেয়ার করব। গণেশ পুজো আসা মানেই একটা উৎসবের মরশুমের সূচনা। ছোট বয়স থেকে না এই সময়টা এলে মনটা বড্ড ফুরফুরে হয়ে উঠত, কারণ পরপর বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন উৎসব। জানি না প্রথম এবছর মনে একটা দ্বিধা কাজ করছে, ঠিক পুজোগুলোকে কতটা উৎসবের মতো করে আনন্দ করতে পারবো জানি না। তবে দেশের থেকে অনেকটা দূরে থাকি, এই প্রত্যেকটা উৎসবকে উদযাপন করার মধ্যে দিয়েই আমরা আমাদের দেশে না থাকার বা দেশের থেকে দূরে থাকার দুঃখটা কিছুটা হলেও ভুলে থাকি। পুজোর প্রায় 2-3 সপ্তাহ আগেই গণেশজি কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিলেন। সঞ্জীবের অফিসের এক কলিগ এবং তার স্ত্রী দুজনে মিলে এবছর বেশ কিছু গণেশ মূর্তি বানিয়েছেন। ওনাদের কাছ থেকে আমরা নিয়েছিলাম। এই গণেশ ঠাকুরটি পুরোপুরি বিসর্জন দেওয়া যাবে, পুরোটাই মাটির। দোকানেও বিভিন্ন ধরনের গণেশ ঠাকুরের দোকানগুলো প্রায় ভরে ছিল, দেখেও মনটা ভরে যাচ্ছিল। তবে আমাদের কেনার মধ্যে গণেশ পুজোর বেশিরভাগই সব খাবারের জিনিস কেনার ছিল, আর তার সাথে শালপাতার থালাও পেলাম জানেন, কিন্তু কি বড্ড দাম। আর এই যে বক্সগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে গণেশ পুজোর কিট, মানে গণেশ পুজোর খুঁটিনাটি সব ধরনের পুজোর সামগ্রী এরকম ছোট ছোট বক্সে করে বিক্রি হচ্ছিল। যাই হোক, আমাদের কাছে পুজো মানে কিন্তু পুরোটাই হচ্ছে ঠাকুরের সামনে ভোগ দেওয়া, কিছুটা ফুল, মালা, গান, এইসব। আমরা খুব একটা নিয়ম মেনে, মানে মন্ত্র পড়ে বা কোনো খুঁটিনাটি নিয়ম মেনে পুজো করতে পারি না, বা কোনো দিন করিও নি। যাই হোক, স্পেশাল বলতে গণেশ পুজোর একটি আস্ত নারকোল, কিছুটা অশ্বত্থ পাতা, পান পাতা, তার সাথে গুঁড়ো দুধ বা মিষ্টি বানানোর বিভিন্ন ধরনের জিনিস, আর একটুখানি তিলের নাড়ুও পেলাম জানেন। আর এই যে ব্যানানা চিপসটা দেখছেন, এটা আমরা পুনেতে দেখতাম ঠাকুরকে কিন্তু পুজোর সময় দেওয়া হতো। এই সাউথ ইন্ডিয়া বা মহারাষ্ট্রের দিকে এই কলার চিপসটা খুব খাওয়া হয় যে কোনো উপোসের সময়, আর দেওয়াও হয় ঠাকুরকে। বেশ কিছুটা কোরানো নারকেল, বেশ কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো, আর সব থেকে বড় পাওনা কি জানেন? এই 3টে জিনিস: কদবেল, মোচা আর থোড়। মোচা থোড়টা এখানে পাওয়া যায় মাঝে মধ্যেই, কদবেলটা আমি কোনোদিন দেখিনি, এই প্রথম। এত আনন্দ পেয়েছি এগুলো পেয়ে, কি বলবো। থোড় মোচা কোনোদিন কেনার সাহস করিনি, কারণ আমি কাটতে বা রাঁধতে কোনোটাই পারি না। মা এবার আছে, তাই মা রান্না করে আমাদের খাওয়াবে। পরম তৃপ্তি করে এই নিরামিষ পদগুলো এবার আমরা খাবো। এগুলো যদিও ঠাকুর পুজোর অঙ্গ নয়, কিন্তু পুজোর বাজার করতে গিয়ে এগুলো আমাদের পরম পাওয়া। আর এই দিকে যে জিনিসগুলো দেখছেন, এই যে পান মশলা, একটা কলকাতা স্টাইল পান, মানে এটা শুকনো পান, এরকম ছোট ছোট ডাব্বাই করে রাখা, খুব সুন্দর খেতে। বা এই যে আর একটা পান মশলা, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে সঞ্জীবের। ও যখনই এশিয়ান শপে যায়, ওর জন্য একটা আলাদাই খাতা তৈরি হয়, সেখানেই ভুলভাল কিছু জিনিস ওকে আনতেই হবে। আর বেশ কিছুটা নকুলদানা এনেছি। আমরা সবসময় ঠাকুরকে ফল দিই, মানে সঞ্জীব প্রতিদিন পুজোর সময় ঠাকুরকে ফল দেয়। এখন মা যেহেতু আছে, মা খুব সুন্দর করে দুবেলা পুজো করে, আর মা বলে শুধু ফল দিলে ঠাকুরের নাকি অম্বল হবে, তাই ঠাকুরের অম্বল দূর করার জন্য মা চিনি দিত। সেটা দেখতে আমার মোটেই ভাল লাগতো না, তাই কিছুটা নকুলদানা নিয়ে এসেছি। আর একটা কলা পাতাও পেয়েছি। গণেশ চতুর্থী এবার শুক্র শনি 2 দিন মিলিয়েছিল এদেশের টাইম অনুযায়ী, তাই আমরা শুক্রবার বিকালে ঠাকুরকে বরণ করে ঘরে তুলেছিলাম, আর শনিবার সকাল থেকে ভোগ বা প্রপার পুজোটা আরম্ভ করেছিলাম। শুক্রবার একটু ফলভোগই দিয়েছিলাম শুধু। তো যাই হোক, শুক্রবার সকালে অফিসের ফাঁকে যখনই আমার ব্রেক ছিল, ওই টাইমটাতে আমি যতটা পেরেছি ঘর ডেকোরেশন সেরে রেখেছিলাম। পুরোটা যদিও করা যাবে না, কারণ আমার সাগরেদ তখনও বাড়ি ছিল না, সে স্কুলে ছিল, সে স্কুল থেকে ফেরার জন্যও আমায় অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এই গাঁদা ফুলের মালাগুলো লাগানোর পর জানেন, মনে হচ্ছিল যে কিছু একটা কম, তাই বেশ কয়েকটা টিস্যু পেপার নিয়ে বসে পড়লাম। এটা ইউটিউব দেখেই শিখেছি, একদম রোল যেটা টয়লেট টিস্যু, ওই একটা টিস্যু দিয়ে কেটে খুব সুন্দর, জাস্ট সুতো দিয়ে জিনিসটাকে সেলাই করে করে খুব সুন্দর সাদা কয়েকটা মালা তৈরি হলো। এই মালাগুলো তো আমি বানিয়ে রেখেছিলাম, কিন্তু এই মালাগুলোর নিচে কয়েকটা পদ্ম ফুল বানাবো ভেবেছিলাম এগুলো ঝোলানোর জন্য। সেটা আমার সাগরেতের জন্যই আমি অপেক্ষা করছিলাম। যাই হোক, সারা দিনে কাজের ফাঁকে ফাঁকে আমি, মা সবাই মিলে ঠাকুরের মণ্ডপটা তো তৈরি করে রেখেছিলাম। তারপর আমার সাগরেত বাড়ি ফিরেই সে তার মাথা বেশ গরম হয়েছিল,
কারণ জানা নেই, জানা থাকেও না, তার কখন কি হয় কেউ জানে না। বেশ চটে চটে সে চলে গেল সুইমিং ক্লাসে। চোখের জলটা কিন্তু চশমা থেকে বেরোবে না। চল চলে গেছে, চল যাবে, চোখের জলও বেরোবে না, ওই নিয়ে ঝাপসা চোখে সুইমিং করো। আমাকে একটা চুমু। বাই। এই যে আমার সাগরেদ চলে এসেছে, তাই তো? কে তুই? আমার সাগরেদ পাগলা। সাগরেদ করবে তো ভালো করে? হাই ফাই। হ্যাঁ পাগলা। কোথায় গেছিলিস? এইটাকে শুরু করতে। অফিস, স্কুল, অ্যাক্টিভিটি, ক্লাস সবকিছু শেষ হওয়ার পরে আমি আমার সাগরেদকে নিয়ে বসে পড়লাম বাকি প্রস্তুতিতে। মোটামুটি সন্ধ্যের মধ্যে আমাদের সব ডেকোরেশন কমপ্লিট করতেই হবে, কারণ সন্ধেবেলা গণেশ ঠাকুর আমাদের বাড়িতে আসবেন, তাই তার আগে তো সব কিছু শেষ করতেই হবে। ছেলে এবার প্রথমবার এই রাঙ্গোলিটা করলো, ও খুব আনন্দ পেয়েছে। আউটলাইনগুলো আমি করে দিয়েছিলাম, আর ভিতরটা পুরোটা ও সুন্দর করে ভরেছে। একটু এদিক ওদিক হয়েছে, কারণ রাঙ্গোলি আমার মনে হয় খুব টাফ জিনিস, কিন্তু ও খুব মজা করেছে। এদিকে আরেকজন যতক্ষণ এই রাঙ্গোলিটা বানাচ্ছিল, আমি আর মা মিলে রান্নাঘরে বেশ কিছুটা কাজ এগিয়ে রাখলাম। বেসনের লাড্ডুর পুরটা, নারকেল নাড়ু বা ড্রাই ফ্রুটসের যে লাড্ডু হবে, বুন্দি লাড্ডু, সব কিছুর পুর, গোলাপ জামুনটা বানিয়ে রাখলাম, আর তার সাথে বেশ কিছুটা ক্ষীরও বানিয়ে রাখলাম। মোটামুটি মোদকের যে চালের আটার যে ডোটা হয় সেটাও বানিয়ে রেখেছি। আজকাল একটা খুব সুবিধা হয়েছে মাইক্রোওভেন থাকাতে। আগে যখনই কড়াই থেকে যে কোনো পাক নাবতো, সাথে সাথে ওগুলোকে শেপ দিতে হতো, নাহলে ওটা গুঁড়ো হয়ে যেত। আমরা ছোটোবেলায় দেখেছি কড়াই থেকে নাবানোর সাথে সাথে নাড়ুর পাক দেওয়া, হাতে করে পাক দিতে হতো, কিন্তু ওটার একটা মজা অবশ্যই আছে। কিন্তু এখন এই স্টাফগুলো বানিয়ে রেখে দিলেও ঠিক যখন আমার শেপ দেওয়ার ইচ্ছা, তার আগে একটুখানি কয়েক সেকেন্ড মাইক্রোওভেনে দিলেই ওটা আবার আগের মতোই হয়ে যায়, আর খুব ইজিলি ওটাকে পাক দেওয়া যায় হাতও পড়ে না। তো আমি ওই জন্য মোটামুটি সব পুর বানিয়ে রেখে দিয়েছিলাম। এই ছিল মোটামুটি আমাদের গণেশ পুজোর প্রস্তুতি। আশা করি আমাদের এই প্রস্তুতির ব্লগটি আপনাদের ভালো লাগবে। একটা জিনিস বারবার বলতে ইচ্ছা হয়, যে কোনো পুজো মানে কিন্তু নিখাত পারিবারিক অনুষ্ঠান, যেখানে পরিবারের সবাই মিলে একসাথে একটা আয়োজন করে এবং সেই আয়োজনের মধ্যে দিয়ে একে অপরের সাথে অনেকটা সময় কাটাতে পারে। কোনো পুজো মানেই কিন্তু লাইন দিয়ে ঠাকুর দেখা বা কে কটা ঠাকুর দেখলো, কে কতটা নতুন জামা পরলো, কে কতটা খাবার খেলো, সেটা হতে পারে না। তখনই সেটা মহোৎসব বা উৎসবের রূপ নেয়। যে কোনো পুজো, যে কোনো অনুষ্ঠান মানুষের সামাজিক বন্ধনটাকে আরও দৃঢ় করে, এবং সেই সামাজিক বন্ধন প্রথম শুরু হয় নিজের বাড়ির লোকদের নিয়ে। এবারের পুজোটা হয়তো একটু ছিমছাম হবে আমাদের জন্য, বা হতে হবে, হওয়াটা দরকার। উৎসবটাকে মহোৎসবের রূপ দেওয়াটা আমাদের হাতে। সেটা ঠিক কিভাবে দেব, কতটা নিজের মতো করে নিজের পরিবারের সাথে পালন করব, সেটা আমাদেরই ঠিক করতে হবে, তাই না? দেখা হবে গণেশ পুজোর পরের ব্লগটি নিয়ে। ভালো থাকবেন, টাটা।